এখন পৃথিবীর কোথাও কোনো দম্পতি বলছে মৃত্যু পর্যন্ত আমরা একসাথে থাকব, কিন্তু যদি এই প্রতিশ্রুতিরও শেষ তারিখ থাকতো, ধরা যাক প্রতিটি বিয়ে 5 বছর পর শেষ হয়ে যেত, তখন সিদ্ধান্ত নিতে হতো নবায়ন করবেন নাকি ঝামেলাহীনভাবে আলাদা হবেন। পরবর্তী কয়েক মিনিটে আমি আপনাকে দেখাবো এই একটি পরিবর্তন কিভাবে আমাদের পৃথিবীকে পুরোপুরি পাল্টে দিত। এটি বিলিয়ন ডলারের শিল্প ধ্বংস করত এবং বিয়ের আসল কারণ নিয়ে কিছু অস্বস্তিকর সত্য ফাঁস করত। বিশ্বাস করুন, চতুর্থ বছরের ঘটনা আপনাকে চমকে দেবে। ভাবুন তো, আগামীকাল ঘুম থেকে উঠে দেখলেন একটা নতুন আইন চালু হয়েছে। এখন থেকে প্রতিটি বিয়ের জন্য 5 বছরের একটি পর্যালোচনা সময়সীমা থাকবে। 5 বছর শেষ হলে উভয় সঙ্গীকেই সক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে এগিয়ে যাবেন কিনা। কোনো স্বয়ংক্রিয় নবায়ন নেই, কোনো জটিল ডিভোর্স নেই, শুধু সহজ একটা হ্যাঁ বা না। শুনতে কি যুক্তিসঙ্গত লাগছে না? হয়তো স্বাস্থ্যকরও, কিন্তু এটাকে নিয়ে ভাবার আসল কারণটা এখানেই। এটা শুধু বিয়ে বদলানোর ব্যাপার নয়, এটা বদলে দেবে আমরা কিভাবে সন্তান বড় করি, অর্থনীতি চালাই, ঘরবাড়ি গড়ে তুলি, এমনকি কিভাবে প্রেমে পড়ি, সবকিছু। এর প্রভাব মানব সমাজের প্রতিটি অংশে ছড়িয়ে পড়বে। চলুন এবার গভীরে যাই। প্রথম মাসের মধ্যেই ডিভোর্স আইনজীবীদের ব্যবসা রাতারাতি ধসে পড়বে। $50 বিলিয়ন বৈশ্বিক একটি ইন্ডাস্ট্রি হঠাৎ উধাও হয়ে যাবে। কিন্তু এমন কিছু ঘটবে যা কেউই কল্পনা করেনি। বিয়ের অনুষ্ঠানগুলো পুরোপুরি বদলে যাবে। $30,000 বিশাল আয়োজনগুলো আর থাকবে না। কেন? কারণ আপনি আর চিরদিনের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন না, আপনি 5 বছরের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। দম্পতিরা এখন কমিটমেন্ট পার্টি দিতে শুরু করে, ছোট ছোট পার্টি, আরও ব্যক্তিগত। বিয়ের ইন্ডাস্ট্রি শুধু প্রথম বছরেই 60% আয় হারায়। কিন্তু এখানেই ব্যাপারটা আরও মজার হয়ে ওঠে। এনগেজমেন্ট রিংও বদলে যায়। 3 মাসের বেতনের নিয়মটা শেষ। দম্পতিরা এখন সস্তা রিং কিনতে শুরু করে বা একেবারেই বাদ দিয়ে দেয়। এটা তো মাত্র 5 বছর, তারা বলে। ডায়মন্ড ইন্ডাস্ট্রি ভেঙে পড়ে। এখন আপনি ভাবতে পারেন এটা অনেকটা মুক্তির মতো শোনাচ্ছে, আর কিছু মানুষের জন্য সত্যিই তাই। কিন্তু দেখুন মানুষ কিভাবে ভাবতে শুরু করে। ডেটিং অ্যাপে 300% বেশি ব্যবহারকারী দেখা যায়, কিন্তু তারা অবিবাহিত নয়, বরং বিয়ের 3য় ও 4র্থ বছরে থাকা দম্পতিরা। তারা কাবির অপশন খোলা রাখছে, তারা দেখছে বাইরে কি আছে। প্রতারণার হার শুধু বাড়ে না, আকাশচুম্বী হয়ে যায়। কারণ মানুষের মনে তারা আর সত্যিকারের প্রতারণা করছে না, তারা তাদের পরবর্তী সম্পর্কে যাওয়ার জন্য আগেভাগে ডেট করছে। চিরকালীন সম্পর্কের নিশ্চয়তা না থাকলে অপরাধবোধটা উধাও হয়ে যায়। কিন্তু অপেক্ষা করুন, এই পর্যায়ে আসল চমকটা কি জানেন? চলুন বড় বিষয়টা নিয়ে কথা বলি, সন্তান। এখন প্রায় 40% বিবাহিত দম্পতি বিয়ের প্রথম 3 বছরের মধ্যেই সন্তান নেন। কিন্তু এই 5 বছরের ব্যবস্থায় সেই সংখ্যা নেমে আসে মাত্র 11%। কেন? কারণ সন্তান নেওয়া হয়ে দাঁড়ায় চূড়ান্ত জুয়া। চুক্তি শেষে সঙ্গী চলে গেলে আপনার 2 বছরের সন্তান থাকলে কি হবে? অভিভাবকত্বের ব্যবস্থা থাকলেও আপনি এখন সঙ্গীর জন্য সই করা একজন একক অভিভাবক। তাই দম্পতিরা কেবল অপেক্ষা করতে থাকেন। তারা 2য় বা এমনকি 3য় নবায়ন পর্যন্ত সন্তান নেওয়ার জন্য অপেক্ষা করেন। এর মানে বেশিরভাগ মানুষই তাদের মধ্য 30 বা শেষ 30-এর আগেই সন্তান নিচ্ছেন না। শুধুমাত্র প্রথম দশকেই জন্মহার 35% কমে যায়। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ, যারা ইতিমধ্যেই জনসংখ্যা সংকটে ভুগছে, মূলত 2 প্রজন্মের মধ্যেই অস্তিত্ব হারিয়ে ফেলে। বিশ্বের জনসংখ্যা এক তীব্র অপ্রতিরোধ্য পতনের দিকে যেতে শুরু করে। তবুও কিছু দম্পতি ঝুঁকি নিয়ে আগেভাগেই সন্তান নেন, আর তাদের জন্য ঘটে যায় কিছু অপ্রত্যাশিত। মনোবিজ্ঞানীরা একটি নতুন অবস্থা চিহ্নিত করেন, যার নাম দেন যুক্তিগত ফাঁদ। এরা সেই সব বাবা মা যারা মরিয়া হয়ে তাদের বিয়ে ছাড়তে চান, কিন্তু শুধুমাত্র সন্তানের জন্যই চুক্তি নবায়ন করেন। তারা একসাথে থাকছেন না কারণ বিবাহ বিচ্ছেদ কঠিন, তারা থাকছেন কারণ চলে যাওয়া খুব সহজ, আর সেই অপরাধবোধ অসহনীয় হবে। এইসব বিয়ে যেন চাপের কুকারে পরিণত হয়। চুক্তি নবায়নের আগের বছরে গার্হস্থ্য সহিংসতার রিপোর্ট 28% বেড়ে যায়। থেরাপিস্টরা চাপে পড়ে যান। একটি নতুন বিশেষায়িত শাখা গড়ে ওঠে, নবায়ন পরামর্শ। এবং এখানেই সেই মোড় যা কেউ কল্পনাও করেনি। এই ব্যবস্থায় বেড়ে ওঠা শিশুরা সম্পর্ক গড়ার একেবারে ভিন্ন উপায়ে অভ্যস্ত হয়ে ওঠে। এই নতুন ব্যবস্থার 10 বছর পর মস্তিষ্ক বিজ্ঞানীরা গভীর কিছু আবিষ্কার করেন।
মানুষের মস্তিষ্ক আসলে ছোট সময়ের সম্পর্কের সাথে মানিয়ে নিচ্ছে। মস্তিষ্ক স্ক্যান গবেষণায় কিছু আকর্ষণীয় বিষয় দেখা যায়। দীর্ঘমেয়াদী বন্ধনের সাথে যুক্ত স্নায়ু পথগুলো জনসংখ্যার মধ্যে দুর্বল হতে শুরু করে। এই পথগুলোই সক্রিয় হয় যখন আপনি কারো সাথে দশকের পর দশক কাটান। আমরা বাস্তব সময়ে এমনভাবে বিবর্তিত হচ্ছি যাতে স্থায়ী বন্ধনের ক্ষমতা কমে যাচ্ছে। দীর্ঘমেয়াদী সম্পর্কে অক্সিটোসিনের মাত্রা 40% কমে যায়। অক্সিটোসিনই সেই রাসায়নিক বন্ধন যা কঠিন সময়েও দম্পতিদের একসাথে রাখত। এটা আমাদের জীববিজ্ঞানের মধ্য থেকে মুছে যেতে বসেছে, কিন্তু এখানেই বিষয়টা সত্যি অন্ধকার হয়ে ওঠে। একটি নতুন ডেটিং কৌশল সামনে আসছে। নির্দিষ্ট 5 বছরের লক্ষ্য পূরণের জন্য বিয়ে করুন। অর্থের জন্য কোনো ধনী ব্যক্তিকে বিয়ে করুন, তারপর আরও ভালো কারো কাছে চলে যান। ভিসার জন্য কাউকে বিয়ে করুন, তারপর এগিয়ে যান। সন্তান নেওয়ার জন্য কাউকে বিয়ে করুন, তারপর জীবনের পরবর্তী ধাপে আরও ভালো সঙ্গী খুঁজে নিন। বিয়ে এমন লেনদেনমূলক হয়ে উঠছে যা আগে কখনো ছিল না। হ্যাঁ, অতীতেও বিয়ে কখনো কখনো কৌশলগত ছিল, কিন্তু এখন এটা আরও নিখুঁতভাবে পরিকল্পিত। এমন পরামর্শকও আছেন যারা আপনাকে আপনার বিয়ের পোর্টফোলিও পরিকল্পনা করতে সাহায্য করেন। এটা 5 বছর মেয়াদী একাধিক সঙ্গীর ধারাবাহিকতা, যা আপনার জীবনের ফলাফল সর্বাধিক করার জন্য পরিকল্পিত। ডেটিং প্রোফাইলগুলোতে এখন চুক্তিভিত্তিক লক্ষ্য লেখা শুরু হয়েছে, যেমন 5 বছরের জন্য সঙ্গী খুঁজছি, বাড়ি কেনা ও একটি সন্তানের জন্য। বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদে রাজি থাকতে হবে। ভালোবাসা এখন এমন এক পণ্য হয়ে উঠেছে যার মেয়াদ স্পষ্টভাবে নির্ধারিত, কিন্তু অর্থনৈতিক পরিণতি আরও বেশি চমকপ্রদ। একবার ভাবুন তো, যখন বিয়ে 5 বছরেই শেষ হতে পারে, তখন কে 30 বছরের মর্টগেজ কিনবে? বিবাহিত দম্পতিদের মধ্যে বাড়ির মালিকানা 55% কমে যায়। কেন? কারণ কেউই এমন একজনের সঙ্গে বিশাল সম্পত্তির মালিক হতে চায় না, যার সঙ্গে কয়েক বছরের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। শুধু আইনি জটিলতাগুলোই দুঃস্বপ্নের মতো। এর পরিবর্তে নতুন এক আবাসন মডেল আসে, স্বল্পমেয়াদী দম্পতি লিজ। অ্যাপার্টমেন্টগুলো সহজে ভাগ করা যায় এমনভাবে ডিজাইন করা হয়। ফার্নিচার ভাড়ার সেবার চাহিদা হু হু করে বাড়ে। আইকিয়া পৃথিবীর সবচেয়ে মূল্যবান ফার্নিচার কোম্পানিতে পরিণত হয়। সবকিছুই অস্থায়ী এবং সহজে ভাগ করা যায় এমনভাবে ডিজাইন করা হয়। একসঙ্গে জীবন গড়ে তোলার পুরো ধারণাটাই ভেঙে পড়ে, কারণ আর কেউ কিছু গড়ে তুলছে না। তুমি শুধু ভাড়া নিচ্ছ, সবসময়ই ভাড়াটে। লাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বীমা, উপকারভোগী সবকিছুই ভীষণ জটিল হয়ে পড়ে। বীমা কোম্পানিগুলো নবায়ন নির্ভর পলিসি চালু করতে শুরু করে। প্রিমিয়াম আকাশচুম্বী হয়ে যায়, কারণ ঝুঁকি হিসাব করা অসম্ভব হয়ে পড়ে। অবসর পরিকল্পনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর্থিক উপদেষ্টারা 5 বছর পর একটি পরিবারের আয় কেমন হবে তা অনুমানই করতে পারেন না। তারা জানেন না তাদের ক্লায়েন্ট তখনও বিবাহিত থাকবেন কিনা। শেয়ার বাজার আরও অনিশ্চিত হয়ে ওঠে। ভোক্তাদের আচরণ অনুমান করা অসম্ভব হয়ে পড়ে। চতুর্থ বছরে থাকা দম্পতিরা বেশি খরচ করেন নাকি বেশি সঞ্চয় করেন? অর্থনীতিবিদরা একমত হতে পারেন না। কিন্তু এখানে এমন কিছু আছে যা কেউই ভাবেনি। কিছু কিছু শিল্প পুরোপুরি বিস্ফোরিত হয়ে যায়। থেরাপি ও কাউন্সেলিং 400% বেড়ে যায়। নবায়ন নিয়ে সবাইকে সাহায্য নিতে হয়। প্রাক বিবাহ চুক্তি পরিষেবা, এখন প্রতিটি বিয়েতেই এটা বাধ্যতামূলক। এটা $15 বিলিয়ন একটি শিল্প। নবায়ন উদযাপন পরিকল্পনা, এটা নতুন একটি শিল্প যার বার্ষিক মূল্য $8 বিলিয়ন। সম্পর্ক পর্যবেক্ষণকারী অ্যাপ, যেসব অ্যাপ দম্পতিদের চুক্তির স্বাস্থ্য পর্যবেক্ষণে সাহায্য করে, এগুলো ফিটনেস ট্র্যাকারের মতোই সাধারণ হয়ে যায়। আর তারপর আছে সরকারগুলো। দেশগুলো নবায়নের জন্য কর ছাড় দিতে শুরু করে। আপনার বিয়ে নবায়ন করুন, $5,000 কর ছাড় পান। তারা তাদের ভেঙে পড়া সামাজিক ব্যবস্থা স্থিতিশীল করতে মরিয়া, কিন্তু 20তম বছরে যা ঘটে তার জন্য সমাজ একেবারেই প্রস্তুত ছিল না। 2 দশক ধরে 5 বছরের বিয়ের চুক্তি চলার পর গবেষকরা তথ্য সংগ্রহ করেন, আর তারা যা খুঁজে পান তা মানব সম্পর্ক নিয়ে আমাদের জানা সব কিছু বদলে দেয়। এখানে রয়েছে চমকে দেওয়া সত্য। যেসব দম্পতি তাদের চুক্তি নবায়ন করেন তারা জানিয়েছেন যে তারা ঐতিহ্যবাহী আজীবন বিয়ের দম্পতিদের তুলনায় অনেক বেশি সুখী। কি সত্যি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সব বিশৃঙ্খলা সত্ত্বেও, অর্থনৈতিক পতন সত্ত্বেও, জনসংখ্যা সংকট সত্ত্বেও এই সম্পর্কগুলোর মানুষগুলো আসলেই বেশি সুখী। কেন? কারণ মেয়াদ শেষ হওয়ার তারিখ এমন কিছু বাধ্য করে যা ঐতিহ্যবাহী বিয়ে কখনোই করেনি। ইচ্ছাকৃত নির্বাচন। প্রতি 5 বছর পর পর আপনাকে আপনার সঙ্গীর দিকে তাকিয়ে আবারও সচেতনভাবে তাকে বেছে নিতে হয়। আপনি আর গা ভাসিয়ে চলতে পারবেন না। আপনি আর তাদের অবহেলা করতে পারবেন না।
আপনি আর সেই আরামদায়ক অসারতায় ডুবে যেতে পারবেন না, যা অনেক ঐতিহ্যবাহী বিয়েকে শেষ করে দেয়। তথ্য কিছু অসাধারণ দেখায়। তৃতীয়, চতুর্থ, পঞ্চম নবায়নে থাকা দম্পতিরা 15, 20, 25 বছর ধরে একসঙ্গে আছেন। এই মানুষদের সম্পর্ক সন্তুষ্টির স্কোর একই সময়ের ঐতিহ্যবাহী বিয়ের তুলনায় 35% বেশি। তারা বারবার একে অপরকে বেছে নিয়েছেন। কিন্তু এই উন্মোচনের অন্ধকার দিকও আছে, সেই 40% যারা দ্বিতীয় নবায়নে পৌঁছাতে পারে না, কারণ এই পদ্ধতি সম্পর্কে এক ধরনের নির্মম প্রাকৃতিক নির্বাচন তৈরি করে। কোনো সমস্যা থাকলে যেটাই হোক 5 বছরেই শেষ হয়ে যায়, আর কোনো কিছু নিয়ে কাজ করার সুযোগ নেই কারণ আপনি ইতিমধ্যেই অনেক কিছু বিনিয়োগ করেছেন, এমনটা হয় না। ভুল কারণে টিকে থাকারও কোনো সুযোগ নেই। এর মানে দুর্বল সম্পর্কগুলো দ্রুতই শেষ হয়ে যায়, যা কার্যকরী শোনালেও এর মানবিক মূল্য বিশাল। কোটি কোটি মানুষ 5 বছর মেয়াদী ব্যর্থ সম্পর্কের চক্রে ঘুরে বেড়াচ্ছে, কখনোই ঠিকঠাক সঙ্গী খুঁজে পাচ্ছে না। প্রতিটি মেয়াদ শেষের সঙ্গে সঙ্গে বয়স বাড়ছে আর হতাশা বাড়ছে। একটি নতুন ধরনের একাকিত্ব জন্ম নিচ্ছে, নবায়ন উদ্বেগ। সেই স্থায়ী ভয় যে এই চুক্তিটি হয়তো আপনার শেষ চুক্তি হবে। আপনি আকর্ষণীয় থাকার বয়স ছাড়িয়ে যাবেন, আপনি একা হয়ে পড়বেন। আর তারপর আসে সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কারটি। এই ব্যবস্থায় পুরোপুরি বেড়ে ওঠা প্রথম প্রজন্মের শিশুরা যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন মনোবিজ্ঞানীরা আবিষ্কার করেন তারা মৌলিকভাবে আলাদা। তারা স্থায়িত্বে বিশ্বাস করে না, না সম্পর্কে, না ক্যারিয়ারে, না বাড়িতে, কিছুতেই না। সবকিছুই সাময়িক, সবকিছুই আলোচনা সাপেক্ষ, সবকিছুরই মেয়াদ ফুরায়। তারা আরও বেশি নমনীয় এবং অভিযোজ্য, কিন্তু একই সঙ্গে আরও বেশি বিচ্ছিন্ন। তারা সহজেই সম্পর্ক গড়ে তোলে, আবার ঠিক ততটাই সহজে ছেড়ে দেয়। চিরকালের ধারণাটাই তাদের কাছে অচেনা হয়ে যায়। তারা তাদের দাদা দাদির 50 বছরের বিয়েকে দেখে যেমনভাবে আমরা দেখতাম বিয়ে ঠিক করার রীতিকে, একটা অদ্ভুত স্মৃতিচিহ্ন, যেন আরও আদিম কোনো সময়ের। এটা কি বিবর্তন নাকি ক্ষতি? ধরা যাক বিয়ের মেয়াদ 5 বছর পর শেষ হয়ে যেত, তাহলে আমরা থাকতাম এক এমন জগতে যেখানে সবসময়ই পছন্দ আর অনিশ্চয়তা বিরাজ করে। একটা জগতে যেখানে ভালোবাসা আরও ইচ্ছাকৃত কিন্তু কম স্থায়ী, যেখানে সুখ হয়তো বাড়বে কিন্তু স্থিতিশীলতা হারিয়ে যাবে। আমরা চিরকালের আরাম হারাতাম, কিন্তু পেতাম বর্তমানের স্বাধীনতা। আর হয়তো, শুধু হয়তো, এতে আমাদেরকে আধুনিক বিয়ে নিয়ে একটা অস্বস্তিকর সত্যের মুখোমুখি হতে বাধ্য করত। আমাদের অনেকেই থাকি না প্রতিদিন সঙ্গীকে বেছে নেওয়ার জন্য। আমরা থাকি কারণ চলে যাওয়াটা খুব কঠিন। এই ব্যবস্থা চলে যাওয়াকে সহজ করে দিত, আর এর ফলে এটা দেখিয়ে দিত কে আসলেই থাকতে বেছে নিচ্ছে। এবার আমার প্রশ্ন তোমার জন্য, তোমার বিয়ের মেয়াদ যদি আগামীকাল নবায়নের জন্য আসতো, তুমি কি আবার সই করতে? তোমার সঙ্গী কি করত? আর তুমি যদি 1 সেকেন্ডের জন্য দ্বিধা করো, সেটা তোমাকে কি বলে? তোমার ভাবনা কমেন্টে লিখে জানাও, কারণ এটা হয়তো একটা কি হতো যদি পরিস্থিতি, কিন্তু যে প্রশ্নটা এটা তোলে সেটা খুবই বাস্তব।